একটা সময় ছিল যখন বাংলাদেশের লেগ স্পিনারের সংকট ছিল, এখনও আছে। তবে জাতীয় দলে একজন লেগ স্পিনার খেলবেন এবং ম্যাচের ক্রুশাল মোমেন্টে ব্রেক থ্রু এনে দিবেন, এই আক্ষেপটা বাংলাদেশের ক্রিকেট বোদ্ধাদের বড় বড় কর্তাদের সবারই ছিল। কিন্তু রিশাদ হোসেন যেন সেটি মিটিয়ে দিলেন। আজ শ্রীলঙ্কার বিপক্ষে তিনি যেভাবে বোলিং করলেন তা দেখে নিশ্চয়ই আপনি বলতে বাধ্য হবেন চমৎকার। তিনি যে সময় দুটি উইকেট নিলেন একেবারে ম্যাচের টার্নিং পয়েন্টই ছিল সেটা। বলতে গেলে শ্রীলঙ্কার ব্যাটিং ইনিংসে সেই দুইটি উইকেট যদি রিশাদ না নিতেন তাহলে হয়তো 150-60 করতেন। আর বাংলাদেশের টপ অর্ডারের ফর্মের যে দশা, সেক্ষেত্রে 150-60 করলে বোধ হয় বাংলাদেশের ম্যাচটি জেতা সম্ভব হতো না। 125-এর মধ্যে আটকেছে, এ কারণে হয়তো বাংলাদেশ ম্যাচটি জিততে সমর্থ হয়েছে। সে যাই হোক, রিশাদের এই বোলিং বাংলাদেশের ক্রিকেট বোদ্ধাদের একটি আলাদা রকম প্রশান্তি দেবে মনে। পাশাপাশি কর্তারা একটু দুশ্চিন্তা থেকেও বেরোতে পারবেন এবং রিশাদের উপর ভরসা করতে পারবেন। মুশতাক আহমেদ, তাকে যখন বাংলাদেশের শিবিরে নিয়ে আসা হয়েছিল তখন অনেকেই ভেবেছিলেন হয়তো বাংলাদেশের নতুন নতুন লেগ স্পিনার উঠে আসতে তিনি সাহায্য করবেন, পাশাপাশি রিশাদ হোসেনের বোলিংটা তিনি আরও শানিত করবেন। হয়েছেও তাই। এই ম্যাচে নামার আগে রিশাদের যে নেট প্র্যাকটিস ছিল সেখানেও দেখা গিয়েছিল বাংলাদেশের ব্যাটারদের তিনি বারবার বিট করছেন। মাহমুদুল্লাহ রিয়াদ, নাজমুল হোসেন শান্ত সবাই তার বলে মোটামুটি পরাস্ত হচ্ছিলেন। রিশাদ আজও করলেন তাই। এবং রিশাদের বোলিংয়ে এই নিয়ন্ত্রণ, পাশাপাশি হচ্ছে রিশাদ যে দলের জন্য একটা এক্স ফ্যাক্টর হয়েছেন এই ম্যাচে, সেক্ষেত্রে মুশতাক আহমেদকেও বাড়তি একটা কৃতজ্ঞতা আপনি জানাতেই পারেন। আর রিশাদ ছাড়াও বাংলাদেশের যে পেসাররা বোলিং করেছেন, তানজিম সাকিব, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, তারা এক কথায় এক্সিলেন্ট ছিলেন। মুস্তাফিজুর রহমান ফুল রিদমে বল করেছেন, তার কিছু কিছু বল 140+ গিয়েছে, আবার তিনি খুব ভালো চেঞ্জ অফ পেস করেছেন। তাসকিন আহমেদের বলও 140+ ক্রস করেছে। ইভেন তানজিম সাকিব, তার কিছু কিছু বলও 140+ ক্রস করেছে। এক্ষেত্রে একটা কথা কিন্তু বলাই যায়, বাংলাদেশের বলাররা নিজেদের সবটুকু উজাড় দিয়ে এই ম্যাচে চেষ্টা করেছেন বাংলাদেশকে জয় এনে দিতে। এমন একটা ব্যাটিং লাইন আপকে আসলে 125 রানের মধ্যে আটকে দেয় আসলে চারটিখানি কথা না। আর ব্যাটিংয়ের কথা বলতে গেলে সবার প্রথমে আসবে তাওহিদ হৃদয়ের নাম। তিনি যেভাবে হাসারাঙ্গাকে 3টি 6 মারলেন পরপর 3 বলে, তাই মূলত বাংলাদেশের ইনিংসের টার্নিং পয়েন্ট ছিল। এরপরে তিনি আউট হয়েছেন, কিন্তু রিকোয়ার্ড রান রেট 6-এর কম করে দিয়ে গেছে সেই 3টি 6। আর আরেকটি পজিটিভ বিষয় হলো লিটন দাসের ব্যাটিং ফর্ম একেবারে কনভিন্সিং ছিল না, বাট লিটন যে রোলটা প্লে করেছে শিট অ্যাঙ্করিং রোল, সেক্ষেত্রে তিনি ওই সময় যদি আউট হতেন তাহলে বাংলাদেশ আরও বিপদে পড়তো, হয়তো ম্যাচটি থেকে ছিটকেই যেত। কিন্তু লিটন দাস 38 বলে 36 করেছেন, 100-র নিচেই স্ট্রাইক রেট, বাট এটা ম্যাচ উইনিং নক ছিল। এক্ষেত্রে লিটনকে স্ট্রাইক রেটের জন্য ক্রিটিসাইজ করার আপাতত কোনো সুযোগ নেই। আশা করি তিনি এই টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোতেও রানের ধারাবাহিকতা বজায় রাখবেন। তবে দুশ্চিন্তার বিষয় হচ্ছে ওই টপ অর্ডার। সৌম্য সরকার আজও ব্যর্থ, তানজিদ তামিম আজও ব্যর্থ, নাজমুল হোসেন শান্ত তো ব্যর্থতার কাতার থেকেই বেরোতে পারছেন না। তো এই ক্ষেত্রে এখনও পুরোপুরি আসলে দুশ্চিন্তা থেকে বের হওয়া যাচ্ছে না, কারণ আমরা দেখছি পুরো টুর্নামেন্টে যেভাবে অ্যাসোসিয়েট নেশনগুলো বড় বড় প্রতিপক্ষকে আপসেট করেছে। যুক্তরাষ্ট্র পাকিস্তানকে হারিয়েছে, আবার গতকাল দেখলাম যে কানাডা আয়ারল্যান্ডকে হারালো, টেস্ট প্লেইং নেশনকে। সেক্ষেত্রে নেপাল এবং নেদারল্যান্ডসের বিপক্ষে আসলে চিন্তামুক্ত থাকার সুযোগ নাই। কাজেই বাংলাদেশের টপ অর্ডারে দ্রুতই ফর্মে ফিরতে হবে, কারণ নেপাল কিংবা নেদারল্যান্ডস এরাও কিন্তু জানে যে বাংলাদেশের টপ অর্ডার ফর্মে নেই। সেক্ষেত্রে তারাও যদি শান্ত, সৌম্য, তামিমের উইকেটগুলো জলদি নিয়ে নিতে পারে তাহলে কিন্তু বাংলাদেশ বিপদে পড়তে পারে, এবং পড়াটাই স্বাভাবিক, কারণ টপ অর্ডার হচ্ছে একটা দলের ব্যাটিংয়ের মূল স্তম্ভ। তবে সামনের দিনগুলোতে বাংলাদেশ নিজেদের এই ব্যাটিং দুর্বলতাগুলো কাটিয়ে উঠতে পারবে। পাশাপাশি হচ্ছে ফিল্ডিংয়ের রান লিক করার যে বিষয়টা, এটাও একটু কম হবে, এই প্রত্যাশা নিয়ে শেষ করছি আমি আলিফ চৌধুরী।